যারা ফেসবুক ইউটিউব নিত্য ঘাটেন, সোশ্যাল মিডিয়া ঘাটেন, আপনারা দেখবেন বর্তমান দিনে ঘাটতে ঘাটতে আজকে আমার চোখে পড়লো, কি বলুন তো, একটা মেয়ে দেখি ট্রেনে গিয়ে নাচছে, ওকে শ্রেয়া রয় নাকি ভাইরাল ট্রেন ড্যান্সার, আমি চোখে পড়ছে আমার। ও ট্রেনে গিয়ে নাচে, নদীতে গিয়ে নাচে, রাস্তায় দাঁড়িয়ে নাচে, মানুষে এক জায়গায় জড়, এখানে দেখুন নাচা আরম্ভ করে দিত। ও চিন্তা করছে আমি এটা করেই ভাইরাল হয়ে যাব। কিন্তু এই ভাইরাল হয়ে সুজনের দৃষ্টি আকর্ষণ করা যায় না। এই ভাইরালিটি লাভ করলে তুমি কুজনের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। সুজন আর কুজন দুটো মানুষ এক নয়। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। কলিযুগকে প্রণাম করছি। সত্য, ত্রেতা, দ্বাপর তিনটে যুগ চলে গিয়েছে, আমরা কলিযুগে বাস করছি। কলিযুগের মানুষের কোনো ভালো গুণ নেই। মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত, ব্যবসায়ীরা দুধে জল দেয়। সব থেকে বড় কথা, কলিকালের মায়েরা মাথার চুল বাজারে বিক্রি করে। তারপরেও কলিযুগকে প্রণাম করছি। কেন প্রণমঃ কলিযুগ? প্রণাম করার সব থেকে বড় কারণ হচ্ছে একটাই, ধন্য কলিযুগ ও ধন্য অবতীর্ণ শ্রীচৈতন্য। এসে দাঁড়িয়েছে মানুষের মাঝে, মানুষের সাজে, মানুষের কাছে গেল, হাত জোড়ো করে নাম দিল। বৈষ্ণব মহাজন লিখছেন পরবর্তী পংক্তিতে, কি দূরমদিয়তি পতিত পাষণ্ডী লুব্ধনি নিতাই গৌর হরি বল। আমার পতিত দূরমদিয়তি দেখো পতি পাষণ্ডী পাষণ্ডী অগরমতি অতি পতিত নানা প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে কারে আমার পতিত নানা প্রাণে নামা দিল, নানা প্রাণে নামা দিল। যে সরকার আমাদের খাওয়ায়, যে সরকার আমাদের পড়ায়, যে সরকার আমাদেরকে এত ভালোবাসে, যাকে আমরা এত ভালোবাসি, এই সরকার কদিন আগে আমাদের বাড়ির মেয়েদেরকে একটা করে সাইকেল দিয়েছে, সবুজ সাথীর সাইকেল। এরপরে স্কুলে গেলে খিচুড়ি দেয়, জামা দিয়েছে, মেয়ের বাবাকে কন্যাশ্রীর টাকা দেয় 25,000, ছেলে মেয়েদেরকে একটা করে মোবাইল ফোন দিয়েছে, এত কিছু দিয়েছে। তারপরেও সব মানুষের মন পাওয়া যায়নি। কেউ কেউ ভাবছে অন্য দলে গিয়ে বোতাম টিপে দিলে কেমন হতো। এত কিছু দিয়েও মানুষের ভালোবাসা পাওয়া গেল না। আজ থেকে 500 বছর আগে মানুষকে কিচ্ছু দেওয়া হয়নি, না সাইকেল, না কন্যাশ্রীর টাকা, না মোবাইল, তাও মানুষের তার পিছনে ছুটে গেছে। কেন জানেন? হরি নাম দিয়া নিতাই গৌর হরি বল। হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, অগ যাচি গিয়া জীবের ঘরে ঘরে। হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল,
যাচ্ছি গিয়া জীবের ঘরে ঘরে দেখো ভাই হবি না হরিনাম দিয়া জীবের হৃদয় শোধিল যাচি গিয়া সবার ঘরে ঘরে হরিনাম দিয়া দেখো বলি যেচে সেধে হরিনাম দিল সেদে যেতে সেদে হরিনাম দিল জীবের হাতে ধরিল আজ পায়ে পড়িল সেদে যেতে সেদে হরিনাম দিল জীবের হাতে ধরিল আজ পায়ে পড়িল সেদে যেতে সেদে হরিনাম দিল দেখো জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিল হরিনাম দিল দেখো বলাই চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল হরিনাম দিল ওই দেখো চপল গোপালকে উদ্ধার করে সে হরিনাম দিল ওই দেখো হরি নামে হরিকে নামাইয়ে আনলো হরিনাম দিল গোলকের হরি ভুলোকে এলো হরিনাম হরি নামে জগৎ মাতাইল নিতাই গৌর হরি নাম দিল সেদে সেদে নাম দিল হরিনাম দিয়া জীবের গীত যশ দিল যাচ্ছি গিয়া জীবের ঘরে মহাপ্রভুকে শুধুমাত্র ভগবান বলে আপনারা আসনে বসিয়ে ফুল তুলসী দিয়ে পুজো করলে হবে না, তাহলে মহাপ্রভুর প্রকৃত উদ্দেশ্য আপনারা কোনোদিন কেউ জানতে পারবেন না। হ্যাঁ, কেন জানে? মনে রাখবেন, নিন্দা করা যার কর্তব্য, নিন্দা করা যার মনের ভাব, সে আপনার নিন্দা করবে, আপনি যত ভালোই কাজ করুন না কেন। হ্যাঁ, আমি তো আমার বাড়ির পাশে কোনোদিন কীর্তন গাই না, কেন গ্রামের সাধু ভিক্ষা পায় না। কিন্তু অনেক অনেক কিছু কিছু ছেলেরা দল করেছে বাড়ির থেকে 5 কিলোমিটার দূরে, বলছে তোকে বলছে গাইতে হবে। আমি না রে, আরে আমার গান করাস না, লোকে ভুল ধরবে। বলে ধরো, যত রান্নায় ভুল হবে তত রান্না ঠিক হবে, কিন্তু রান্না ঠিক করার পরেও কেউ যদি ভুল ধরে তখন একটু কষ্ট পাবি, এক গাল হেসে দিয়ে চলে আসবি। হ্যাঁ, কেন জানেন? জ্ঞানীকে যদি তার ভুল ধরিয়ে দেন আপনি হবেন জ্ঞানীর বন্ধু, আর মূর্খকে যদি তার ভুল ধরিয়ে দেন আপনি হবেন তার শত্রু। তাহলে কার ভুল ধরাচ্ছেন আগে সেটা বুঝে ধরান। তা আমি গ্রামে এত করে বললো বয়স্ক বাবারা সবাই মিলে এসে, আর না বলতে পারলাম না, আসরে উঠে গেছি, প্রচুর লোক হয়েছিল, এলাকার ছেলে গাইছে বলে কথা। আসর থেকে নেমে আসার পরে 3-4টে বয়স্ক লোক এসে আমায় ধরেছে, আমি বুঝে নিয়েছি ভুল একটা ধরবে। হ্যাঁ, ও বোঝা যায় বোঝা যায়। তাই বললাম বলুন কোথায় ভুল হয়েছে। বলে না, ভুল ধরবো নি, তবে একটা ভুল হয়েছে। এক্ষুনি বললো ধরবো নি, আবার বলছে একটা ভুল হয়েছে। কোনটা হয়েছে একটু বলুন। এই যে পাঞ্জাবিটা পরেছিলেন না, হ্যাঁ, ওটা যদি আর 2 ইঞ্চি বড় হতো না, একদম মেকআপ হয়ে যেত। মানে ওইটা দেখেছি আছে। আপনি গানের কথা কিছু বলে না, ওটা বলবো নি, ওইটাই বলবো শুধু। ওটা বলে দিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে। মানে কি, আমি বুঝে নিতে হবে আপনাকে যে ও নিন্দুক। আপনি যত ভালোই কর্ম করুন, ও আপনার ভুল ধরতে এসেছে। হ্যাঁ, কিছু লোক আছে মহাপ্রভু বাড়িতে প্রসাদ খেতে গেল, সব প্রসাদ খেলো, পাতা চেটে খেয়ে নিল, আবার চেয়ে চেয়ে খেলো। আপনি যাওয়ার সময় জিজ্ঞাসা করুন, কি রে রান্না কেমন হয়েছে? বলে অপূর্ব হয়েছে, চাটনিতে যদি আর 1 চিমটি চিনি পড়ে যেত না, খারাপ হয়ে যেত। আরে পড়েনি তো, এখনো তো ভালো আছে তো। বলে না, যদি পড়তো আর কি। বলে দিচ্ছি, আগে থেকে বলি। কে ভুল ধরে বলুন তো? যে নিজে কোনো কাজ করে না।
যে নিজে কোনো কর্ম করে না সে অপরের ভুল ধরে, আর যে নিজে খেটে পরিশ্রম করে ফসল ফলায় সে কোনোদিন কারো ভুল ধরবে না। তাই সারা জীবন ধরে আপনার পিছনে কে কি বললো, কে কি করলো, কে কি শুনলো, হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় অনেক কুকুরে ঘেউ 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 করতে থাকে। হাতি কি পিছন দিকে ঘুরে দেখে নাকি? হাতি বলে না, আমাকে আমার লক্ষ্যে হেঁটে চলে যেতে হবে। কে কি বললো আপনি সেই লক্ষ্যে আটকে থাকবেন না, আপনি আপনার নিজের কর্মে এগিয়ে চলুন। হ্যাঁ, মনে রাখবেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 2024 সালের জানুয়ারি মাসের 24 তারিখ রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে অযোধ্যায়। গোটা বাংলার থেকে 4 লক্ষ পরিবারকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। সবাই ছুটে যাবে, যারা বিশিষ্ট জন, দেশের যারা হত্যাকর্তা বিধাতা, ভালো ভালো মানুষ, সকলে ছুটে যাবে। যারা ভুল ধরার তারা ভুল ধরছে। কেন হলো মন্দির, কি জন্য হলো মন্দির, ওখানে মন্দির না হয় একটা হাসপাতাল হতে পারত, মানুষের উপকার হতো, নানা রকম কথা। কিন্তু মনে রাখবেন, মন্দিরটা যারা বানাচ্ছে, আর যে বানাচ্ছে মন্দিরটা বাড়ির জন্য বানায়নি, দেশের স্বার্থে বানানো হচ্ছে। অন্যান্য দেশে কত কিছু আছে, আমাদের দেশে সব থেকেও নেই। যে বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে, বিএ এমএ পড়াশোনা করে, মনে রাখবে, আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে, রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। মনে রেখো, তারা তাজমহলকে ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ সুন্দর স্থাপত্য বলে মানো, তারা তাজমহলকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আশ্চর্যের মধ্যে একটা বলে মানো। যদি কোনোদিন সুযোগ হয়, যদি যেতে পারো তামিলনাড়ুতে যাবে, আর যদি যেতে না পারো গুগলে সার্চ করবে। তামিলনাড়ুতে যে সমস্ত মন্দির আছে তার মধ্যে একটা মন্দিরের নাম হচ্ছে পদ্মনাভ স্বামী মন্দির। ভগবান বিষ্ণুর শায়িত বিগ্রহ, এইভাবে গালে হাত দিয়ে ভগবান যেখানে শুয়ে রয়েছে। আজ থেকে 1000 বছরের বেশি পুরনো শিব মন্দির রয়েছে তামিলনাড়ুতে। তার মধ্যে একটি মন্দির আছে যে মন্দিরটা মাটি থেকে 1500 ফুট পর্যন্ত উঁচু, পুরো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। সেই মন্দিরটার ছবি যদি কেউ দেখে না, বা যদি পদ্মনাভ স্বামী মন্দিরের সৌন্দর্য কেউ দেখে, তাজমহল তার কাছে শূন্য হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। তবে পায়নি কেন বলে, পায়নি নয়, পেতে দেওয়া হয়নি। আমাদেরকে সেইটুকু জানানো হয়েছে যতটুকু আমাদের জানার অধিকার আছে, তার বাইরে আরো কিছু আছে। সেটা জানতে গেলে, অনুসন্ধান করতে গেলে আপনাকে সঠিক জায়গাটায় যেতে হবে। হে বঙ্গ ভান্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। আপনি যদি বিদেশে যান, আপনি যদি আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, নেটে সার্চ করেন, দেখবেন আমেরিকায় কোনো দাঁতের ডাক্তার দেখাতে গেলে সেই ডাক্তার আপনাকে সঙ্গে সঙ্গে বলবে কোন রকম কোলগেট দিয়ে তুমি দাঁত মাজবে না, সব সময় বলে। আর যারা বলছে তাদের দেশের কোম্পানি এসে আমার দেশে কোলগেট ব্যবসা করে কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। কেন বলুন তো? যার দেশের কোম্পানি তার দেশের ডাক্তাররা না বলে কেন? কোলগেট তৈরি করা হয়েছে মরা জন্তুর হাড় থেকে, যা দিয়ে দাঁতের এনামেল তৈরি হয়। আমরা নির্দ্বিধায় মারছি কত সুন্দর করে। আর যে দেশ আমাদেরকে ওটা মাজতে পাঠিয়ে দিয়েছে, আপনি সেই দেশে গেলে তার দেশের ডাক্তার বলে ওটা মেজো না, তুমি অন্য কিছু দিয়ে মাজো। মনে রাখবেন, সব সময়ের জন্য। হ্যাঁ, একটা কলেজে পড়া ছেলে একটা বয়স্ক লোককে একদিন জিজ্ঞাসা করেছিল, আপনি কি দিয়ে দাঁত মাজেন? বলে নিম কাঠের দাঁতি দিয়ে, নিম কাঠ দিয়ে, নিম গাছের ডাল দিয়ে। বলে ইস, আপনি এত বোকা, এই বিজ্ঞানের যুগে কেউ নিম কাঠের দাঁতন দিয়ে ডাল মাজে? ওটা বাসি হয়ে যায়, পুরনো হয়ে যায়, ওটা রেখে দেন, আবার পরের দিন মাজেন। বলে আমি তো একটা নিম কাঠের ডাল 7 দিন ব্যবহার করার পরে ফেলে দেই, তুই আমাকে হিসাব করে বলতো, তুই যে বাজার থেকে একটা ব্রাশ কিনে আনিস কদিন মাজিস? বলে 6 মাস। বলে বোকাকে আমি না তুই? হে বোকা, আমি না তুই? বোকার মতো পাতলে জাল, ভাগ্যে পড়ে উল্টে চাল। মহাপ্রভু এসে আমাদের শিখিয়েছে বাঁচার জন্য। মহাপ্রভুকে শুধুমাত্র ভগবান বানিয়ে আসনে বসিয়ে রেখে দিলে হবে না, মহাপ্রভুকে নিজের মন্দিরের ভগবান বলে বসিয়ে রেখে দিলে হবে না। মহাপ্রভুকে চিনে নিতে হবে একজন ঐতিহাসিক বিপ্লবী বলে, তবেই তোমার জীবনের সার্থকতা আসবে, না হলে আসবে না। মনে রেখো, সব সময়ের জন্য যে সমস্ত কর্মীরা রাম মন্দির তৈরি করছে, তাদের কাছে গিয়ে যখন সাংবাদিকরা জানতে চেয়েছিল যে কেমন লাগছে এত বড় মন্দির বানাচ্ছেন, বলে আমরা যখন বাড়ির থেকে বেরোই, আমাদের স্ত্রী আমাদেরকে সব সময় বলেছে, আমাদের স্ত্রীরা, যে জীবনে কিছু করি আর না করি, জীবনে প্রথম একটা কাজ করছি, এটা স্বয়ং ভগবানের জন্য। হরি বল, হরি বল। মনে রাখবেন, জীবনে যাই করুন না,
যেভাবেই চলুন না কেন জীবনের প্রকৃত পথ কোনোদিন ছাড়বেন না। প্রকৃত পথ যদি ছেড়ে দেন আপনার জীবনে দুঃখ নেমে আসবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, আর মন তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে চারদিকে ছুটে যেতে হবে না, তুমি ঘরের দরজায় বসে ভগবানের দর্শন পাবে যদি কর্ম তুমি ঠিক করতে পারো। সবাই নাম নিল, একজনে পায়নি। কে? বৈষ্ণব মহাজন পদকর্তা প্রেমানন্দ দাস ঠাকুর। তিনি কি লিখছেন? এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল এ তিন ভুবন আনন্দে ভরিল তাই গৌর প্রেমানন্দে ভরিল। এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল ও ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল বলি আমি পতিতি পড়ে রইলাম। নিতাই গৌর হরিব। আমি পতিত পড়ে আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। ভাগে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতিনা জন্মিল ভাগে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল স্বর। মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। বল রতিনা রতিনা জন্মিল সবার শেষে গিয়ে বৈষ্ণব মহাজন পদকর্তা বললে সবাই তোমার নাম পেয়ে শুধু আমি বাদ হয়ে গেলাম। কেন? যে পড়াশোনায় ভালো হয় সে কোনোদিন অন্যকে বলে না তোর পড়াশোনা হয়নি, বলে আমার হয়নি। যে প্রকৃত গুণী ব্যক্তি হয় সে কোনোদিন অন্যের দোষ দেখে না, সে দোষ দেখে নিজের। বৈষ্ণব মহাজন বলছে তোমরা সবাই নাম নিয়েছ, শুধু আমি বাদ পড়ে গেলাম। চলো আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি আস্তে। সব জিনিসগুলো খুবই সুন্দর হয়েছে, কিন্তু একটা কথা আমি বলবো, লীলা মাধুর্য প্রবেশের পূর্বে গল্প ওই টুপি নিয়ে নেবো, জ্যাকেট নিয়ে নেবো, ঠান্ডায় কথা বলতে পারবি না। আমি বলতে গিয়ে বলবো সেটা হচ্ছে এত সুন্দর আসর, এত ঠান্ডার মধ্যেও এত ভক্তের উপস্থিতি, আমার পরেও কীর্তনিয়া রয়েছেন, তিনি গাইবেন। আর আমি একটা কথা না বললেই নয়, এই যে হরিনামের আসনটা আপনারা দেখছেন, এই যে আসনে বসে আপনারা কীর্তন শুনছেন সকলে, আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা যখন হরিনামের আসনে উঠে আসবেন দয়া করে জুতো পরে কেউ উঠে আসবেন না। জুতোটা বাইরে খুলে তারপরে হাতে নিয়ে আসনে আসবেন। আবার যখন আসন থেকে বেরিয়ে যাবেন জুতোটা হাতে নিয়ে বেরিয়ে যাবেন। হরিনামের আসনে জুতো পরে উঠে আসতে নেই। ভগবানকে সম্মান দিতে গেলে সবার আগে তার নামকে সম্মান দিতে হয়। যে আসনে বসে সাধুগুরু বৈষ্ণব তার কথা শুনছে সেই আসনকে সম্মান দিতে হয়, তবে তাকে সম্মান দেওয়া হয়। নাম থেকে নামই বড়, আমার চেয়ে আমার ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড়। ভগবানের নামকে সম্মান দিতে গেলে সেই আসনেরটাকে সবার আগে সম্মান দিতে হবে। আর নিজের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে যখন আসনে উঠে আসছেন তাদেরকেও শেখাবেন যে হরিনামের আসনে জুতো পরে উঠে আসতে নেই। আমি বলতে গিয়ে চলুন লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। তা আমি আপনাদের এই পাশাপাশি কাছাকাছি কোথাও কোনোদিন আসিনি, অনেকটা দূর বাগনান থেকে আমি দেখলাম প্রায় 24-25 কিলোমিটার হবে। তো আমি ওই দিকটাই কীর্তন করেছি, এই দিকটা প্রথম এলাম। আশেপাশেও আসা হয়নি, হয়তো ডাক পেয়েছি, সৌভাগ্য হয়নি আসা। তো আজকে আমরা এলাম, তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সন্ধ্যাকালীন রজনীতে দাঁড়িয়ে
লীলা মাধুর্য যা শুনবো তথ্যের মধ্যে দিয়ে আমি সবার আগে বলতে গিয়ে বলবো, ভগবান যুগ যুগ ধরে তার নিজের ভক্তকে সমস্ত বিপদ থেকে